আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এপ্রিল মাসের ৭ তারিখ সন্ধ্যাবেলায় এই ভিডিও করছি। আজকের দিনের যে সকল খবরাখবর আছে তার মধ্যে অন্যতম খবর সেটি হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি ভারত সফরে যাচ্ছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সম্পর্ক এবং এই সফর। বলা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক গত ইউনূস জমানাতে যেটি তলানিতে পৌঁছে গিয়েছিল, ভিসা বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি মুখ দেখাদেখি বন্ধ ছিল। নতুন সরকার ক্ষমতা আসার পর ভারতের সাথে সম্পর্কের যে একটা দ্বার সেটা উন্মোচিত হয়েছে এবং ভারত সেটা বলেছিল, ইউনূস সরকারকে বলেছিল যে তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটি বা সরকারের সাথে যে সম্পর্কটি সেটি তারা করতে চাচ্ছে একটি গণতান্ত্রিক পট পরিবর্তনের পর। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা গণতান্ত্রিক মনে করতো না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এমনকি তারা বৈধও মনে করতো না। ফলে রাষ্ট্রীয় পর্যায়ে যে সকল ডিল হয় সেই ডিলগুলো তারা ইউনূস সাহেবের সঙ্গে করেননি। হয়তো ইউনূস সাহেবের তাবেদার যারা ছিলেন বা তিনি যাদের তাবেদার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা তার সঙ্গে অনেক কিছু করেছেন। কিন্তু চীনের মতো রাষ্ট্র এবং ভারতের মতো রাষ্ট্র যারা দক্ষ, অভিজ্ঞ, তারা শুধুমাত্র সময় পাস করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক আশ্বাস দিয়েছেন, তিনি বেজিং গেছেন, তার সঙ্গে কথাবার্তা বলেছেন, ভদ্রতা দেখিয়েছেন, কিন্তু কোনো টাকা দেননি, কোনো চুক্তি করেননি এবং কোনো সিদ্ধান্ত বা অনুসিদ্ধান্তে আসতে পারেননি। চীন তাকে ঝুলিয়ে রেখেছিল। অন্যদিকে ভারত যেটি করেছে সেটা হলো তাকে সরাসরি রিফিউজ করেছে। আর সেই রিফিউজ করার জন্য ভারতকে ঝুঁকি নিতে হয়েছে, প্রচণ্ড ঝুঁকি নিতে হয়েছে। সেই ঝুঁকি নেওয়ার পরেও ভারত যেহেতু তারা চাণক্যের দেশ, তারা কিন্তু ওই সময়টাতেও বাংলাদেশ থেকে প্রচুর ব্যবসা করেছে। তাদের আদানি প্রজেক্ট চালু ছিল, রামপাল কয়লা প্রজেক্ট চালু ছিল। ভারত থেকে যে আমদানি, সে আমদানি বন্ধ হয়নি, বরং কটন, তুলা রপ্তানিতে অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে ভারত ওই সময়টাতে এমনভাবে তুলা এবং ইয়ার্ন বাংলাদেশে এক্সপোর্ট করেছে যে এখানকার মিলগুলো, স্পিনিং মিলগুলো রীতিমতো বসে পড়েছে। তো যা হোক, নতুন সরকার ক্ষমতা আসার পর, ক্ষমতার আসা আগেই বিশেষ করে যখন বেগম জিয়া মারা গেলেন, ইন্তেকাল করলেন এবং তার যখন শেষকৃত্য অর্থাৎ জানাজা হলো, সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নজিরবিহীনভাবে উপস্থিত ছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসে যখন তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন, তখনই বোঝা যাচ্ছিল যে তারেক রহমান সাহেব ভবিষ্যতের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে তাকে জয়শঙ্কর এখানে স্যালুট দিয়ে গেছেন। আর ওই অনুষ্ঠানের পাশের রুমেই ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তিনি কার্যত প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন তার পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদকে দিয়ে তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন অ্যাটলিস্ট ফেস টু ফেস হ্যালো বলার জন্য জয়শঙ্করের সঙ্গে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু ডক্টর জয়শঙ্কর এই জিনিসটুকু ইউনূস সাহেবকে অ্যালাউ করেননি। ইট মিনস ইউনূস সাহেবের সঙ্গে ভারতের সকল কর্মকর্তাদের রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ ছিল। তো সেই অর্থে বেগম জিয়ার তিরোধান, জানাজা, ইলেকশন, তারপর নতুন সরকারের ক্ষমতা গ্রহণ, সব ক্ষেত্রে ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল। এমনকি ইলেকশনের সময় ভারতের যে সকল মেশিনারিজ রয়েছে তারা বিএনপিকে সহযোগিতা করেছে। এমনকি আওয়ামী লীগ তাদের বেশিরভাগ ভোট তারা বিএনপিকে দিয়েছে জামাত এনসিপিকে ঠেকানোর জন্য। তো সেই অবস্থাতে এখন এই যে নতুন সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটা এখন কিছু ক্রাইসিস সামনে এত মারাত্মক আকার ধারণ করেছে যে ভারতের সহযোগিতা আমাদের জন্য এই মুহূর্তে রীতিমতো ক্রাইং নিড হয়ে গেছে। তার মধ্যে এক নম্বর হলো ডিজেল।
আপনারা জানেন যে ভারতেও ডিজেলের সমস্যা আছে এই মুহূর্তে, জ্বালানির সমস্যা আছে ইরান যুদ্ধের কারণে, কিন্তু তাদের তো চাহিদা ব্যাপক, সেই তুলনায় আমাদের চাহিদা খুব অল্প। আর ভারতের সঙ্গে আমাদের যে জ্বালানি চুক্তি আছে, সেই জ্বালানি চুক্তির প্রেক্ষিতে যে পাইপলাইন তৈরি করা হয়েছে সীমান্তে, সেই পাইপলাইন দিয়ে যত সহজে, যত অল্প সময়ে আমরা ভারত থেকে ডিজেল আনতে পারবো, সেটা অন্য কোনো দেশ থেকে সম্ভব নয়। এতে আমাদের সিস্টেম লস অনেক কম যাবে, পরিবহন ব্যয় নাই বললেই চলে, এবং তার সঙ্গে সঙ্গে খুব স্বল্পতম সময় আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো। এবং নতুন সরকারের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ভারত 2 দফায় তারা ব্যাপক ডিজেল, বিরাট একটা যাকে বলা হয় ডিজেল, কত 7,000 মেট্রিক টন বা 9,000 মেট্রিক টন দুটো চালান তারা দিয়েছে, যেটি ইউনূসের জামানাতে এটা হয়নি। তো এরকম একটা প্রসপেক্ট যখন এই যে যুদ্ধ চলছে, আমরা কোথাও ডিজেল আনতে পারছি না, এখানে টাকারও সমস্যা আছে, তো সেখানে ভারত থেকে নগদে হোক, ক্রেডিট লাইনে হোক, আমাদেরকে ডিজেল পেতে হবে। 2 নম্বরে যেটি আছে সেটি হলো যে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে যাতে ক্ষমতায় থাকতে পারে, ভারতের কোঅপারেশন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স থাকতে হবে। অন্যদিকে ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সকল চুক্তি হয়েছিল, সেটাকে আপনি ট্রানজিট চুক্তি বলেন, সামরিক চুক্তি বলেন, পররাষ্ট্রনীতি বিষয়ে আরও অনেক কিছু চুক্তি আছে, করিডোর বলেন, কেউ কেউ বলার চেষ্টা করেছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের করিডোর বানিয়ে দিয়েছে, হোয়াট এভার মেবি। ভারত চাইবে, এই যে নতুন সরকারের যে এখন একটা সেন্সিটিভ মুহূর্ত যাচ্ছে, দুর্বলতম সময় যাচ্ছে, যখন ভারতকে অ্যাভয়েড করার কোনো ক্ষমতা তার নেই, সেই সময় তারেক রহমান সাহেবকে চাপে ফেলে এরকম কতগুলো চুক্তি তারা নতুন করে নিতে পারে, আর পুরনো চুক্তিকে আবার বলবৎ করতে পারে। কিন্তু এখানে যে বিষয়টি হবে, সেই বিষয়টি হলো ইউনূসের জামানাতে দুটো মেজর সিদ্ধান্ত। একটা হলো তিস্তা প্রকল্প। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশ অনেকটা দূর এগিয়ে গেছে। দ্বিতীয় হলো সৈয়দপুরে একটা বিশাল চীনের একটা বিনিয়োগ হবে, একটা বড় হাসপাতাল। তো হাসপাতালটা হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেখানে একটা চীন বিমান ঘাঁটি তৈরি করবে, যেটিকে বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি সৈয়দপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এটা অনেক বড় বিমান ঘাঁটি ছিল। সরি, সৈয়দপুর না, এটা হলো, আমার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, উত্তরবঙ্গের একটা জায়গাতে। তো যাই হোক, তো সেটাও চীন মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে অবশ্যই ভারত প্রথমে বলবো যে প্রকল্পগুলো করা যাবে না, ওটা বন্ধ করতে হবে। এবং সেটা যদি বর্তমান সরকার করে, ভারতের সঙ্গে আবার সেই অহিনকুল সম্পর্ক হয়ে যাবে। আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে আসার পরে তিনি বেজিংয়ে যাবেন, মানে চীনে যাবেন। তো এক্ষেত্রে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্যা হয়েছে, শেখ হাসিনারও একই সমস্যার কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, সেটা হলো চীন এবং ভারত এই দুটোকে একত্রে তারা হ্যান্ডেল করার চেষ্টা করেছেন। কিন্তু ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চীনকে বাদ দিয়ে ভারতের সঙ্গে আসলে করতে চাইতেন, তাহলে হয়তো ইতিহাস ভিন্ন হতে পারত। কিন্তু এখন এই বর্তমান জমানাতে খলিলুর রহমান সাহেব তিনিও সম্ভবত ঠিক একই পদ্ধতিতে এগোচ্ছেন। কোনো দেশের সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, চীনের সঙ্গে চলবে আর ভারতের সঙ্গে চলবে। সেটা বাণিজ্যিক ক্ষেত্রে হতে পারে, কিন্তু কৌশলগত মিত্রতা, মিলিটারি যে অ্যাগ্রিমেন্ট, সেটা যদি এই দেশের সাথে দুই দেশের সঙ্গে একত্রে করতে যায়, এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করার ক্ষেত্রে ভারতকে যে প্রিভিলেজগুলো আওয়ামী লীগ আমলে দেওয়া হয়েছিল, ঠিক এর কিয়দাংশ যদি চীনকে দেওয়া হয়, যেটা চীন চাচ্ছে, তারা এই বাংলাদেশে তাদের উপস্থিতি তারা এনশিওর করতে যাচ্ছে, তছনছ হয়ে যাবে। ফলে এই যে খলিলুর রহমান সাহেব যে ভারত যাচ্ছে, এতে আমি যতটা না আশান্বিত হচ্ছি, তার চেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হচ্ছি। বরং সরকার যদি এই সময়টাতে এই সফরটিকে আরও 3-4 মাস 6 মাস পিছিয়ে দিত, এবং এই বর্তমানে যে চলমান ক্রাইসিসগুলো রয়েছে, ক্রাইসিসগুলো মোকাবেলা করত, তাহলে তার একটা ব্রিদিং টাইম থাকবে। কিন্তু এই মুহূর্তে যে তারা প্রথমে দিল্লির সঙ্গে একটা সমঝোতায়, একটা বার্গেনিংয়ে, একটা চুক্তিতে তারা
তড়িঘড়ি করে উপস্থিত মানে মানে হওয়ার চেষ্টা করলো। এক্ষেত্রে তারা যদি সফল হয়, চীন পেছন দিক থেকে টানবে, তাদের যে ঋণগুলো আছে সেগুলো তারা ফেরত চাইবে এবং কোনো রকম সাহায্য করবে না, যেটা এই মুহূর্তে আমাদের যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টগুলো বাংলাদেশ হচ্ছে তার বিরাট অংশীদার হলো চীন। এই বিপদ হয়ে যাবে। অন্যদিকে ভারতের কথা মতো যদি নতুন সরকার তারা ভারতের চাহিদা পূর্ণ করতে না পারে, দাবির সঙ্গে তারা সমঝোতা করতে না পারে, যেটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লাই করতে না পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্যে যা কিছু হয়েছে ঠিক সেম জিনিসটি হবে। এর মধ্যে পয়লা বৈশাখ আসছে। সেই বৈশাখ মাসে ট্র্যাডিশনালি ভারতে উপহার হিসাবে বাংলাদেশ ইলিশ পাঠায়, দুর্গাপূজাতে ইলিশ পাঠায়। তো এইবার কতটুকু ইলিশ যাবে? বিগত দিনের চেয়ে যদি অনেক অনেক বেশি যায়, ইভেন শেখ হাসিনার চেয়ে বেশি যায়, ধরে নেবেন যে তারেক রহমান সাহেব আসলে আওয়ামী লীগ জমানার সাথে বেশি আন্তরিকতা দিয়ে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব করতে যাচ্ছে। আর যদি ইলিশের সাইজ আকার আকৃতি কম হয়, তাহলে ধরবেন যে এই বন্ধুত্ব ভালো মতো হবে না। এর মধ্যে আর একটা ঘটনা ঘটে গেছে, সেটি হলো স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোর্টে গেছেন এবং সেখানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা নিঃসন্দেহে ভারতকে বিক্ষুব্ধ করবে। এই সময়টাতে যারা শিরীন শারমিন চৌধুরীকে লাইমলাইট এনেছেন, গ্রেপ্তার করেছেন, তাকে আদালতে হাজির করেছেন, যা কিছু করা হয়েছে, এটি মূলত সরকারের মধ্যে থেকে একটা গ্রুপ আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ভারতের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যাতে একটা ভালো সম্পর্ক না হয়, সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে দিল। শিরীন শারমিন গ্রেপ্তার হয়েছে, ভালো কথা, এটা আরও 2 দিন পরে হতে পারত। তিনি তো এতদিনই পর্দার আড়ালে ছিলেন, আরও 1 মাস থাকলে কি হতো? কিংবা খলিলুর রহমান সাহেব যদি ভারত থেকে ফেরত আসতেন, তারপরে হলে এটা কী এমন ক্ষতি হতো? কিন্তু সেই কাজগুলো করা হয়নি। আরেকটি বিষয় সেটা হলো, খলিলুর রহমান সাহেব যখন সেখানে যাবেন, অবশ্যই আওয়ামী লীগ নিয়ে আলোচনা হবে, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হবে, এবং তার এই আলোচনার আগে বাংলাদেশে যে ঘটনাটি ঘটছে, আওয়ামী লীগকে পার্লামেন্টে আইন করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, এইটার কি হবে? আপনার কি মনে হয়? ভারতের ক্ষেত্রে খুব খুশি হবে? ভারতকে এটা গ্রিন সিগন্যাল দেবে? অথবা যদি এখন সরকার এই আইনটি পাশ করে, তখন ভারত এটাকে কিভাবে নেবে? আর যদি সরকার এই খলিলুর রহমান সাহেবের ফেরত আসার পরে এই আইন থেকে সরে আসে, তখন কি হবে? সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যে এই ভারত সফর পররাষ্ট্রমন্ত্রীর, এটি কোনো সাধারণ কোনো ঘটনা নয়। এবং এখানে এই সফরের সামনে এবং পেছনে যে প্রশ্নবোধক চিহ্নগুলো রয়েছে, যে চাহিদাগুলো রয়েছে, তার প্রেক্ষিতে এখানে যে সরকারের জন্য খুব লাভ হবে তা নয়, বরং সরকারের জন্য অনেক অনেক ঝুঁকি তৈরি করবে। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে পক্ষগুলো দাঁড়িয়ে আছে, রাজপথের যে বিরোধী শক্তি, গুপ্ত শক্তি, ফোর্থ স্টেট, পঞ্চম বাহিনী, এবং যে ডিপ স্টেটকে আমরা জমের মতো ভয় পাচ্ছি, যে ডিপ স্টেটের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, সেই ডিপ স্টেট কিন্তু এখনও থেমে নাই। ফলে খলিলুর রহমান সাহেবের এই যে সফর, সেই সফরের দিকে প্রতিটি পক্ষ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং পান থেকে চুন খসার সঙ্গে সঙ্গে সর্বশক্তি দিয়ে সরকারকে যদি তার প্রতিপক্ষ যারা আছে আঘাত করে, তাহলে এখনও সরকার শক্তির সঞ্চয় করেনি, তাদের পক্ষে সেই আঘাত প্রতিহত করা, সেই আঘাত অ্যাবজর্ব করা সহজ বিষয় হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।